হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির অ্যানিভার্সারি। তো আমি একটু রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে পেছনে দেখতে পাচ্ছ এই ব্যাকগ্রাউন্ডটা একটুখানি আমি ডেকোরেশন করব, কারণ এখানে আমি কেক কাটিং করবো আর মালা বদল যে নিয়মগুলো করি আমরা সেগুলোই করব। তো যাই হোক, ওরা কিন্তু কিচ্ছু জানে না। আমি সকাল থেকে কিন্তু ওদেরকে সারপ্রাইজ দেবো বলে আমি কিন্তু কোনো উইশ পর্যন্ত ওদেরকে করিনি। তো চলো আগে পেছনটা ডেকোরেশন করা যাক, তারপর দেখা করছি তোমাদের সাথে। এই ডেকোরেশন করা হয়েছিল গাইজ। আজকে আমার শাশুড়ি শ্বশুরের অ্যানিভার্সারি। তোমাদেরকে তো বলেইছিলাম যে সেলিব্রেট করবো একটা ছোট্ট করে, সব কিছু আয়োজনও করেছিলাম, কিন্তু আয়োজনের মাঝখানে যে এরমভাবে বিপদে পড়বো সত্যি ভাবিনি। আজ আমার ঘরের বাচ্চা ঘরে নেই, আমার বাচ্চা হসপিটালে ভর্তি। যাই হোক, আমি কিছু বলতে পারছি না কি হয়েছে, অবশ্যই তোমাদেরকে বলবো। ভিডিওটা দেখো, কন্টিনিউ, বুঝতে পারবে। সো গাইজ, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন যখন আমি এই ভিডিওটা করি তখন বাজে ঠিক রাত ওই 3টে সাড়ে 3টে হবে এরকম টাইমে। আমি দেখতেই পাচ্ছ গ্যালাক্সি হসপিটালে আছি, আর এখানে আমি বসে আছি বাইরে। মানে তখনও কান্নাকাটি খুবই করছিলাম। এই ঠান্ডা 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 এই জায়গায় দে বাবা, এটা তুলে দেবে তো বাবা, ব্যথা না ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে তোমার। তো যাই হোক, মেয়ের এবার কি হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করি। সেদিনকে ছিল শ্বশুর শাশুড়ির অ্যানিভার্সারি। তো সেদিনকে যথারীতি আমরা একটু প্ল্যান করেছিলাম যে একটু খাওয়া দাওয়া করব, একটু আনন্দ ফুর্তি করব। যাই হোক, তো সবাই এসেছিল, আর সেই টাইমে এই দুর্ঘটনাটা ঘটে। দিনটা ছিল 20 জুন। আর আমার জীবনে এরকম কোনোদিন ঘটনা আমার লাইফে ঘটবে সেটা আমি কোনোদিনের জন্যই আশা করিনি, বা আমি স্বপ্নেও কোনোদিন ভাবিনি যে আমাকে এরকমও কোনো একটা দিন ফেস করতে হবে। তো এটা হচ্ছে আমার মেয়ের হাত, দেখতেই পাচ্ছ। আর সত্যি কথা বলতে হয়তো অনেক বাচ্চাই স্ট্রং, বাট আমার মনে হয় তাদের থেকেও আমার মেয়ে একটু বেশি স্ট্রং, জানি না কেন। তবে এই যে হাতটার অবস্থা দেখতে পাচ্ছ, পুরো অর্ধেক হয়ে গেছে। মানে ডাক্তার তো বলেই দিয়েছিল 85% নেই ওখানে, আর 15% আছে। সেটা দিয়ে চেষ্টা করবে যে ওটা সেলাই করা যায় কিনা বা স্টিচ করা যায় কিনা। কিন্তু সেই মুহূর্তে মানে ডাক্তার দেখার পর ওটা বললো যে ওটা অপারেশন ছাড়া আর কোনো গতি নেই, মানে ওটাকে অপারেশন করতে হবে। তো এখন তো রাত, এখন বাজে কটা তোমাদেরকে একটু দেখিয়ে নিই। 2:52। আর ডাক্তার টাইম দিয়েছে আমাদের ভোর 5টা থেকে 7টার মধ্যে আসবে, এসে ওটি করবে। একটা সামান্য জিনিসে এরকমভাবে ওটি হয়ে যাবে সত্যি সত্যি ভাবতে পারছি না। আজকে ছিল তো আমার শাশুড়ি শ্বশুরের অ্যানিভার্সারি, যেটা তোমাদের সাথে আগেই বলেছিলাম, যার জন্য খুব আনন্দে ছিলাম সবাই। মানে খুব আনন্দ, মানে খুবই আনন্দ করছিলাম সবাই মিলে। দিদি এসেছিল, মা এসেছিল, ও ছিল, সবাই মিলে আনন্দ করছিলাম। করতে করতে হঠাৎ করে শাশুড়িকে রেডি ফেডিও করে দিলাম যে একটু ফটোশ্যুট করব, আনন্দ করব। যাই হোক, করার পরে তারপরে সোনাকেও রেডি করলাম। তো সোনা আমাকে বলছে, মামা আমাকে লিপস্টিক লাগিয়ে দাও। আমি ওকে লিপস্টিক লাগানোর জন্য ওকে বললাম তুই একটু দাঁড়া, আমি লাগিয়ে দিচ্ছি। ওকে ড্রেসটা পরিয়ে আমি লিপস্টিকটা আনতে গেছি, ততক্ষণে ও নিচে চলে গেছে। আর নিচে গিয়ে আমাদের যে দরজা, যেহেতু তোমরা জানো আমরা নতুন বাড়ি করে এসেছি, আমাদের দরজাগুলো খুব মোটা মোটা, আর ওই দরজার সাইডে হাত দিয়েছে। আর আমার ননদ বুঝতে পারেনি। যাই হোক, ও জামা পরার জন্য ঘরে ঢুকেছিল আর দরজাটা ঠেলে দিয়েছে। ঠেলে দিয়েতে ওর হাতটা, যে ভিডিওটা তোমরা দেখলে, পুরো হাতের আঙুলটা এখন ভীষণই অবস্থা খারাপ, দেখে তো বুঝতেই পারলে তোমরা। তো এখন সেই কন্ডিশনের জন্য আজকে অ্যানিভার্সারি তো বাদ দাও, অ্যানিভার্সারি তো হলোই না। আমরা এখন সারা রাত এখন হসপিটালে কাটাচ্ছি। আর আমাদের বাড়ির সামনেই যেহেতু গ্যালাক্সি, তো আমরা গ্যালাক্সিতেই নিয়ে এসেছি। নিয়ে আসার পর এখন তো ডাক্তার বলছে ওটা স্টিচের কোনো কাজ না, ওখানে স্টিচ করলে হয়তো ও যেহেতু বাচ্চা, ও বড় হতে হতে ওই জায়গাটার আর কোনো সার থাকবে না, আস্তে আস্তে হাতটা ব্যান্ড হয়ে যাবে। তো সেই কারণে ওই জায়গাটা, আর রাস্তার পাশে যেহেতু নার্সিংহোমটা, তো প্রচুর গাড়ি যাচ্ছে। তো যাই হোক, যেটা বলছিলাম, তো স্টিচের ওইখানটায় কোনো ব্যাপার নেই, ওখানটাতে মানে প্লাস্টিক সার্জারি করতে হবে, যার জন্য ওটি করাতে হবে ওকে। তো ওটিটা কালকে সকালেই হবে। আর এখন মা আছে ওপরে, আমি এতক্ষণ ছিলাম উপরে, তো মাকে এখন ওপরে একটু বসি, আমি একটু নিচে এসেছি, কারণ বুঝতেই পারছো একটা ছোট বাচ্চার কন্ডিশনটা কার কিরকম।
কেউ ভালো নেই, সবাই কান্নাকাটি করছে। এরকম একটা আনন্দের মুহূর্তে এরকম হয়ে গেছে, মানে কি বলবো বুঝতেই পারছি না। আর তোমাদের সাথে হয়তো এই আপডেটটা আমি দিতামও না, একটাই কারণ, যেহেতু অ্যানিভার্সারির আপডেটটা আমি দিয়ে দিয়েছিলাম। এখন কেন অ্যানিভার্সারির ভিডিও আমি শেয়ার করলাম না, সেই কারণেই আমি আপডেটটা দিলাম যে আমরা কেউ ভালো নেই। এখন আমরা রাত 3টের সময় আমরা এখন এখানে বসে আছি, আর মেয়ের অবস্থা তো দেখালামই তোমাদেরকে। তো যাই হোক, কি হয় দেখতে থাকো, পরে অবশ্যই জানাবো। আর তোমরা তো সবটাই শুনতে পেলে, আমি সবই তোমাদেরকে ডিটেলসে বললাম। তো যাই হোক, এটা হচ্ছে পরের দিন সকালবেলায়, যখন ওকে আমি এক্সরে রুমে নিয়ে যাই, যেহেতু ওটি হবে তো সে কারণে ওর চেস্ট এক্সরে একটা দরকার ছিল। তো সেই জন্য এক্সরে করেছে। আর এদিকে ওর বাবা ওকে একটু জড়িয়ে ধরেছে, মানে ওর বাবার সাথে খুবই আদর খাচ্ছিল। এরকম একটা সিচুয়েশন, বুঝতেই পারছো। তো যাই হোক, এখানে সবাই আসছে একের পর এক। আর যখন আমাদের ওটি হয় তখন ছিল ভোর 5টা। তো সেই টাইম থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছিল, যেহেতু ডক্টর বলেছিল 6:30 থেকে 7টার মধ্যে চলে আসবে। বাট তাও আসেনি, উনি এসেছিলেন 7:30 নাগাদ। তো যাই হোক, ওকে 5টার সময় তুলে এখানে দেখতে পাচ্ছ আমরা সারা রাত কেউ ঘুমাইনি, ওখানে সবাই ছিলাম। কিন্তু বাবা মাদের তো বয়স হয়েছে, তো সেই কারণে মানে সবাইকে বাড়ি পাঠিয়েছি। তো যাই হোক, এদিকে দেখো সোনাকে মুখ দেখতেই পাচ্ছ। আর ওকে এই ড্রেসটা পরানো হয়ে গেছে বলে ও খুবই বিরক্ত হচ্ছিল। তো ও কি বলছে একটু শোনো, তারপর পরে কথা বলছি। ভালো লাগে না, এই ড্রেসটা পরতে হবে। না দেখাবো না, এইটা পরেই যেতে হবে মা, এইটা পরে যেতে। শুনতেই পেলে যে ও কি বলতে চাইছিল। মানে এই ড্রেসটা ওকে পরিয়ে দেওয়া হয়েছে, তাতেও একদমই খুশি নয়। সেটাই ও বলছে আমাকে কেন এই ড্রেসটা পরানো হচ্ছে। আর এদিকে এই সিস্টার দিদিগুলো কিন্তু খুবই ভালো ছিল ওখানে, সবাই ওকে খুবই কেয়ার করছিল, যেহেতু অনেকটা ছোট সেই কারণে। আর ওকে বুঝিয়ে বুঝিয়ে পড়ানো হচ্ছিল যে তুমি ডক্টর হয়ে গেছো। ও বলছে মাম্মাম দেখো আমি ডক্টর হয়ে গেছি, আমাকে একটা ফটো তুলে দাও। তো তো এই ফটোটা আমি ওকে তুলে দিয়েছিলাম একটা সুন্দর করে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছো এই সিস্টারিতে এসে কিন্তু সব ইঞ্জেকশন গুলো ওকে দিয়ে দিল, কারণ ওটির আগে 3-4টে ইঞ্জেকশন পড়েছে ওর শরীরে। আর এদিকে দেখো আমার কোলে করেই ও গেছিল। কিন্তু এই জায়গাটার ফিলিংস হয়তো আমি এখন যে তোমাদের সাথে কথা বলছি এখনো আমার খুবই কষ্ট হচ্ছে বলতে। কিন্তু কি করা যাবে, যাই হোক, ওকে নিয়ে যখন আমি ওটি রুমের দিকে যাচ্ছি একটা টাইমের পর কিন্তু মানে আমাকেও মিথ্যে কথা বলে আমার কাছ থেকে ওকে কেড়ে নিয়ে চলে যাওয়া হয়েছে। মানে আমাকে শুধু বলেছে দিদি তুমি এখানটা একটু দাঁড়াও, ওকে চেয়ারে বসিয়ে দাও। আমাকে এরকম বলে আমাকে দাঁড়াতে বলে। যখন আমি দাঁড়াই তখন কিন্তু আমার কাছ থেকে ওকে কেড়ে নিয়ে চলে যাওয়া হয়। তো যাই হোক, মানে সেটা আমাকে বুঝতে না দেওয়ার জন্যই হয়তো, মানে তোমাদেরকে ফিলিংসটা হয়তো আমি বলে বোঝাতে পারবো না যে আমার কতটা কষ্ট হচ্ছে। আর ওটি রুমের ভিতরে নিয়ে যাওয়া হয়েছে সেটাই বলছিলাম এখানে। কিন্তু নিজেকে আমি একদমই ধরে রাখতে পারছিলাম না গাইস, কি বলবো। যেহেতু এত ছোট একটা বাচ্চা, মানে তার মধ্যে এরকম একটা সিচুয়েশন, মানে আমার ভীষণ ভীষণই কষ্ট হচ্ছিল। মানে এখন যে আমি ভিডিওটা এডিট করছি এখনো কিন্তু আমার ভীষণই কষ্ট হচ্ছে, মানে আমি কথাও বলতে পারছি না ঠিক করে। তো শুধু আমি নই, আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষ, এমন একটা মানুষ ছিল না যে কাঁদছিল না। আর ওটিতে অনেকটা অনেকটা টাইম কাটিয়ে দিয়েছিল, বা অনেকটা টাইম লেগেছিল ওটিটা করতে ওর। আর একটা একটা সেকেন্ড যাচ্ছে, একটা মিনিট যাচ্ছে, আর আমার যে ভেতরে কি হচ্ছিল সেটা হয়তো আমি কাউকে বলে বোঝাতে পারবো না। প্রত্যেকটা মানুষ আমাকে বলছিল যে আর কাঁদিস না, আর কাঁদিস না, কিন্তু আমি তো মা, মানে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। কিন্তু আমি হয়তো ওর সামনে কিছু দেখাচ্ছিলাম না ঠিকই, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না একদমই, যে মানে কি করে নিজেকে থামাবো এরকম। আমার বাচ্চাটা আমার কাছে নেই, আমার বাচ্চাটা আজকে ওটিতে রয়েছে, ওর সাথে কি হচ্ছে না হচ্ছে আমি কিন্তু কিছুই জানি না। মানে এইসব ভেবে ভেবে আমার ভীষণই কষ্ট হচ্ছিল। আর শুধু একটা কথাই আমার মাঝে মধ্যে মাথার মধ্যে আসছিল যে মাম্মাম আমি আর জলের বোতল তো ভরতে পারবো না, তুমি একটু জলের বোতলটা ভরে নিও না মাম্মাম, আমাকে এরকম করে বলছে। এই যে ওর অপারেশনও হয়ে গেছে, তো ওকে বারও করে দিয়েছে দেখতেই পারছো। তো যাই হোক, এবার ওকে বেডে দেবে। আর এখানে না আমি ঠিক করে ক্লিপটা নিতে পারিনি, কারণ ও তখন অজ্ঞান অবস্থায় ছিল। মানে ওকে যেহেতু ইঞ্জেকশনটা দিয়ে ওকে মানে যাই হোক অপারেশনটা করা হয়েছে, তো সেই কারণে ও না কেমন আকাশের দিকে তাকিয়েছিল। আর মানে সবকিছু দেখছিল না, আমার চোখের পলকও ফেলছিল না, মানে কেমন একটা করছিল। মানে ওই মুখটা দেখে না, মানে একটা মানুষও থেমে থাকতে পারেনি ওর ওই মুখটা দেখে কাঁদতে। মানে প্রত্যেকটা মানুষ ওই মুখটা দেখে কেঁদেছে, জানি না কেন। আমি তো মা, আমার কথা বাদই দাও, কিন্তু প্রত্যেকটা মানুষ ওর ওই মুখটা দেখে না হাউমাউ করে সব কাঁদছে। এখনো পর্যন্ত দেখো ওর জ্ঞান আসেনি, ও কেমন করে যাচ্ছে।
মানে উল্টো পাল্টা বকছে, মানে কেমন যে করছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, তো ভিডিওটা দেখতে থাকো। জানি এই ভিডিওটা করেছি বলে এটা নিয়েও হয়তো অনেকেই অনেক কথা বলবে, কিন্তু কি বলতো, এটা একটা আমার সিচুয়েশন, এটা একটা আমার লাইফে আমার একটা ঘটে যাওয়া ঘটনা, যেটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। তো যাই হোক গাইস, সবাই একটু প্রে করো যেন আমার মেয়ে তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যায়, আর কারোর বাচ্চার সাথে যেন এরকম না হয়, এটাই আমি বলি ভগবানকে। আর এখানে ওকে আমি অনেক ঘুম পাড়ানোর চেষ্টা করছি, কিন্তু ও ঘুমাচ্ছিল না। জানি না কেন, অনেক চেষ্টা করার পর ওকে জাস্ট ঘুম পাড়িয়েছি আমি। আর আজকেই আমাকে ডিসচার্জ করবে। তো যাই হোক, আমাকে কিন্তু বিকেলবেলা ডিসচার্জ করে দেওয়া হয়েছিল। তো এখানে দেখতে পাচ্ছ এই দিদিভাইটা ওকে স্যুপ খাইয়ে দিচ্ছে, যেহেতু ও সারাদিন কিছু খায়নি, সেই জন্য শুধু স্যুপ ছাড়া ও আর কিচ্ছু খাচ্ছে না। তো যাই হোক, এখানে স্যুপ দিয়েছে আর তারপর আমি ওকে বাড়িতে নিয়ে আসি। আর বাড়িতে নিয়ে আসার পর কিন্তু এর মাঝে আমি একবার বাড়িও এসেছিলাম, কারণ ওর জন্য দুটো ড্রেস নিতে, মানে ফ্রেশ হবো আমি নিজেও, তো আমি ফ্রেশ হয়ে ওর জন্য ড্রেস নিয়ে চলে গেছি। আর এখানে দেখতে পাচ্ছ ওর ইঞ্জেকশনের ঘোর আছে বলে, মানে তখনও ও ব্যথাটা উপভোগ করতে পারছিল না যে কি হচ্ছে না হচ্ছে। যাই হোক, ও বলছে খুব টেস্টি খুব টেস্টি, এইভাবেই ও কাটাচ্ছে। তো আমরাও আর কিছু বলিনি। যাই হোক, ওকে বাড়িতে নিয়ে আসবো। তো চলো, এবার ওকে একটু রেডি করে তাড়াতাড়ি করে বাড়িতে নিয়ে আসি, তারপর দেখা হবে। ডিম সেদ্ধ খেতে পারবে না এখন? বললে এখন আমি বাড়ি যাবো, বলে দাও, বলে দাও, বলে দাও, বলো বলো বলে এখন আমরা বাড়িতে যাব, বল দাও, এখন আমরা বাড়িতে যাব। জোরে বলে দাও। এখন আমরা বাড়িতে যাব। আর হ্যালো গাইজটা কে বলবো? হ্যালো গাইস। ভুলে গেছো, তুমি সব ভুলে গেছো। ভালো করে বলে দাও, বলতে ইচ্ছে করছে না, ইচ্ছে করছে না, ইচ্ছে করছে না বল। কি বলছিলে তুমি? তোকে পিকতে পাওয়া গেছে, আমি ভেবেছিলাম এটা দোকান। তুমি এটাই ভেবেছিলে এটা দোকান? এই দোকানে কি এই যে এরকম হাতে হয়, এরকম হাতে ইঞ্জেকশন দেয়, এগুলো কি দোকানে হয়? হ্যাঁ দোকানে এগুলো হয়? হ্যাঁ তুই যে পাপার সাথে দোকানে যাস, পাপার সাথে দোকানে গিয়ে এইসব দেখতে পাস? হ্যাঁ। মিথ্যা কথা বলছিস, আঙ্কেল এসছে। মিথ্যা কথা, না দেখছি না। মিথ্যা কথা। এই টাকাটা আমি তখন সকালবেলা ঘুমে ঘুরে রয়েছে। আর তোমার হাতে এখন কি ব্যথা করছে? হ্যাঁ, তোমার হাতে কি এখন আর ব্যথা করছে? করছে না? ঠিক আছে, চলো বাড়ি চলো, ব্যথাটা করবে বাবা। চলো। বাড়ি যাবো না, এখানেই থাকবো, এখানে অনেক মজা। এখানেই থাকবে, এখানে অনেক মজা। তাহলে ওই চ্যানেলটা আর একবার একটু লাগিয়ে দাও। না তো এখানে থাকলে তো ওগুলো লাগাতে হবে। দেখো ওই ভাইটা রয়েছে, ও ভাইটাকে ওরকম লাগিয়ে দিয়েছে, দেখেছিস? আমি যাবো। তোকে লাগাবে না? হুম বাড়ি যাবো, হুম, বাড়ি যাবো। বাড়ি যাবি? ঠিক আছে। তো ওকে ডিসচার্জ করে দিয়েছে, আর একটু লেট হবে ছাড়তে। তো ছাড়ুক, ততক্ষণ চলো আগে আমি গিয়ে পেমেন্টটা করে নিই, তারপর কি করি সেটা দেখাচ্ছি। করো করো, জোরে ভালো বলো, হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ। তো ডিসচার্জ করার পর ওকে কিন্তু আমি বাড়িতে নিয়ে চলে এসেছি, আর রাস্তায় আর কোনো ক্লিপ নিইনি। যাই হোক, বাড়িতে নিয়ে আসার পর ও তো বাচ্চা মানুষ, ওর খুবই ইচ্ছে ছিল দাদা আর আম্মার অ্যানিভার্সারিটা হোক। তো যেহেতু কেক মালা সব কিছুই বাড়িতে নিয়ে আসার ছিল, সব ফ্রিজ আপ করা ছিল। তো যাই হোক, মা বাবা তো কেক একদমই কাটতে চাইছিল না, কিন্তু ওর বায়না শুনে ওকে একটু আনন্দ দেওয়ার জন্য মা বাবা এখানে কেক কেটেছে। দেখতেই পাচ্ছ ঘরে কেউ নেই, শুধু আমার মা বাবাকে একটু ফোন করেছিলাম ভিডিও কলে, তারা দেখছিল, মানে ওরই এটা ইচ্ছা দাদাকে ফোন করো। যাই হোক, আমার মা বাবাকে ফোন করেছি, আর এদিকে মা আর বাবা রয়েছে। তো যাই হোক, কেকটা কেটে ওকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করছিলাম, আর ওকে বাড়িতেও নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছ। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে গাইস।